রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা ফ্রেমিং ডাব্লিউএইচ কোশ্চেন 1 সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ফ্রেমিং ডাব্লিউএইচ কোশ্চেন 2 সম্পর্কে আলোচনা করব। আরেকটা কথা বলে নিচ্ছি, গত ক্লাসে আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ভিডিও মাঝখানে থেমে গেছিল। তোমরা হয়তো অনেকে বুঝতে পারো নাই। আজকে সেই ক্লাসের বাকি অংশটুকু যতটুকু বুঝতে সমস্যা হয়েছিল, মানে হঠাৎ করে যেখান থেকে বন্ধ হয়েছিল তারপর থেকে যতটুকু অংশ বাকি ছিল অতটুকু অংশ একটু বোঝাই দিচ্ছি, তারপরে আজকের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। দেখো, আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের ক্লাসটা মূলত আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমটা বেসিক কনসেপ্ট অফ ফ্রেমিং ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরেরটা হচ্ছে ফ্রেমিং ডাব্লিউএইচ কোশ্চেন 1, তার মানে গত যে ক্লাসটা আমরা আলোচনা করেছি। আর আজকের ক্লাসটা ফ্রেমিং ডাব্লিউএইচ কোশ্চেন 2, তার মানে এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। অবশ্যই প্রত্যেকটা ভাগ যদি তোমরা সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো করো, প্রত্যেকটা ভাগের ক্লাস, তাহলে অবশ্যই তোমরা পুরোপুরি বুঝতে পারবে। আচ্ছা দেখো, গত ক্লাসের এতটুকু অংশ আমাদের বাকি ছিল। দেখো, হাউ এর যে বাকি রুলসগুলো, তার মধ্যে হচ্ছে গণনা করা যায় এমন শব্দের নিচে যদি দাগ দেওয়া থাকে, তার মানে কি যেগুলোকে আমরা গণনা করতে পারবো সংখ্যায়, এমন শব্দের নিচে দাগ দেওয়া থাকলে অবশ্যই হাউ মেনি দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। দেখো, there are 12 months in a year, তার মানে কি বছরে 12 মাস, তাই না? আচ্ছা দেখো, এখানে দাগ দেয়া আছে কিন্তু 12 এর নিচে, অবশ্যই 12 এর নিচে দাগ দেয়া আছে। তাহলে একটু মুছে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এটা কিন্তু দাগ না, আমরা বোঝানোর জন্য গত ক্লাসটার বোর্ডেই আমরা করতেছি। দেখো 12 এর নিচে দাগ দেয়া আছে, অবশ্যই বুঝে নিবে। 12 দিয়ে আমরা কি বুঝতেছি? অবশ্যই গণনা করা একটা মাস, কিছু মাসকে বুঝতেছি, তার মানে কি মাসগুলোকে গণনা করা যাবে এমন বুঝতেছি। তাহলে অবশ্যই হাউ মেনি দিয়ে প্রশ্ন করব আমরা। তাহলে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার, একই ভাবে আগের মতোই হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার। হাউ মেনির পরে আমরা যেটাকে গণনা করব সেটা নিয়ে আসবো। মান্থসকে গণনা করব, মান্থস নিয়ে আসলাম, তারপরে অক্সিলারি ভার্ব আর নিয়ে আসলাম, তারপরে দেয়ার নিয়ে আসলাম, ইন এ ইয়ার বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, মাই আঙ্কেল gave me 5 story books, এখানে দাগ দেয়া আছে 5 এর নিচে, ঠিক আছে? মাই আঙ্কেল gave me 5 story books, তার মানে আমার চাচা আমাকে 5টা গল্পের বই দিয়েছিলেন। আচ্ছা দেখো, একই ভাবে 5 যেহেতু গণনা করার মতো একটা সংখ্যা, আর স্টোরি বুক সবসময় গণনা করাই যায়, গল্পের বই তো গণনা করা যায়, তাই না? তাহলে আমরা অবশ্যই হাউ মেনি নিয়ে আসবো সামনে, হাউ মেনি দিয়ে প্রশ্ন করব। হাউ মেনি, তারপরে কি গণনা করব? স্টোরি বুকস, তারপরে স্টোরি বুকস নিয়ে আসবো। তারপরে যেহেতু পাস্ট টেন্স, এটা গেভটা কি, গেভটা অবশ্যই পাস্ট টেন্স, তাহলে অবশ্যই আমরা ডিড নিয়ে আসবো। ডিড নেওয়ার পরে তারপরে সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট কি বলতো? এখানে সাবজেক্ট হচ্ছে মাই আঙ্কেল। মাই আঙ্কেলকে অবশ্যই প্রশ্ন তৈরি করার সময় ইওর আঙ্কেল করতে হবে, তাহলে ইওর আঙ্কেল করলাম আমরা। তারপরে দেখো, আমরা যেহেতু সামনে ডিড ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসেবে, আমরা জানি যে ডু, ডিড অথবা ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এইজন্য আমরা গেভকে গিভ করেছি, তার মানে কি বেস ফর্ম নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো, তারপরে ইউ, তার মানে এখানে মি ছিল, গেভ মি, এখানে আমরা ইউ থাকলে আমরা জানি যে সেন্টেন্সে যদি মি থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করার সময় ইউ আসে, তাই না? ইউ বানাতে হয়। আমি তো কিছুক্ষণ মানে গত ক্লাসে তোমাদের সেই বিষয়টা ক্লিয়ার করেছি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হবে? হাউ মেনি স্টোরি বুকস ডিড ইওর আঙ্কেল গিভ ইউ। আচ্ছা এরপরে দেখো, যদি দূরত্ব বুঝতে পারো, মানে এক স্থান থেকে অন্য স্থানে দূরত্ব বোঝাচ্ছে এমন যদি বোঝো, তাহলে অবশ্যই হাউ ফার দিয়ে প্রশ্ন করবে, হাউ ফার দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। দেখো, মাই শপ ইজ অ্যাবাউট 5 কিলোমিটারস ফ্রম মাই হাউস, তার মানে কি আমার দোকান আমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে। দেখো দাগ দেয়া আছে কোথায়? 5 কিলোমিটারস এর নিচে, তার মানে 5 কিলোমিটারের নিচে দাগ দেয়া আছে, তার মানে 5 কিলোমিটার দিয়ে আমরা দূরত্ব বুঝতেছি। তাহলে অবশ্যই আমাদের হাউ ফার সামনে নিয়ে আসতে হবে। হাউ ফার নিলাম, তারপরে দেখো অক্সিলারি ভার্ব ইজ কে নিলাম এখানে, তারপরে মাই শপকে ডাইভার্ট করব ইওর শপে, তাহলে আমরা ইওর শপ নিয়ে আসলাম। মাই শপকে আমরা কি মাইকে ইওরে পরিণত করলাম, তাহলে শপ তো শপে টিকে থাকলো। তারপরে দেখো ফ্রম ইওর হাউস, এটা কিভাবে করলাম বলো তো? দেখো এখানে ফ্রম মাই হাউসকে আমরা ফ্রম ইওর, মাইকে আমরা ইওর করেছি। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসের যে এখন
বাকি বিষয়গুলো আছে, এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করি যে গত ক্লাসে যে এতটুকু অংশ বুঝতে পারো না তোমরা, হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, এতটুকু অংশ আজকের ক্লাসে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা দেখো 6 নাম্বার রুলস থেকে আমাদের 9 নাম্বার রুলস পর্যন্ত আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। 6 নাম্বার রুলসে কি আছে দেখো, কোনো স্থান বা জায়গার নাম বুঝালে, তার মানে কি কোনো জায়গা যদি আমরা বুঝি অথবা কোনো স্থান বুঝি তাহলে অবশ্যই আমাদের হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। দেখো আমি ওটাই লিখে দিচ্ছি, কোনো স্থান বা জায়গার নাম বুঝালে হোয়ার দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। দেখো স্ট্রাকচারটা অবশ্যই তোমরা তুলে নিবে, স্ট্রাকচার কারণ হচ্ছে তোমাদের শীটে দেয়া নাই, স্ট্রাকচার তুলে নিতেই হবে। আচ্ছা হোয়ার থাকবে স্ট্রাকচারে প্রথমে, তার মানে প্রথমে আমরা হোয়ার বসাবো প্রশ্ন তৈরি করার সময়, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মূল ভার্ব থাকবে, তারপরে কি বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। একইভাবে দেখো স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা দেখো, হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, অথবা সে ঢাকায় বসবাস করে, অথবা সে ঢাকায় থাকে, যাই বলো। আচ্ছা দেখো আমরা প্রথমে ইন ঢাকা দেখলাম, ইন ঢাকা একটা জায়গার নাম যেহেতু, তাহলে জায়গার জন্য অবশ্যই হোয়ার পড়বে, তাহলে হোয়ার বসালাম আমরা। তারপরে দেখো হি হচ্ছে থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার, অবশ্যই হি এর জন্য আমরা ডাজ নিয়ে আসবো, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ডাজ নিয়ে আসবো, তাহলে হোয়ার ডাজ, তারপরে আমরা সাবজেক্ট হি নিয়ে আসবো, তারপরে মূল ভার্ব লিভ, হোয়ার ডাজ হি লিভ। তারপরে দেখো এখানে বাকি অংশ দেয়া আছে, তাহলে এখানে বাকি অংশ নাই, অবশ্য বাকি অংশ নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাকি অংশ না থাকলে তোমরা মূল ভার্বের পরে ডাইরেক্ট প্রশ্নবোধক চিহ্ন দিবা। দেখো এখানে মূল ভার্বের পরে ডাইরেক্ট তোমরা মানে প্রশ্নবোধক চিহ্নকে পাচ্ছ, তাই না? লিভটা হচ্ছে মূল ভার্ব। আচ্ছা এখানে দেখো লিভস ছিল LIVES, আর এখানে ডাজ বসার কারণে LIVE হয়েছে, তার মানে এসটা উঠে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো উই শ্যাল গো টু সিলেট নেক্সট উইক, উই শ্যাল গো টু সিলেট নেক্সট উইক, তার মানে আমরা পরের সপ্তাহে সিলেটে যাব। আচ্ছা দেখো একইভাবে আমরা যেহেতু সিলেটের নিচে দাগ দেখতেছি টু সিলেট, তার মানে কি সিলেটে যাওয়ার কথা বোঝাচ্ছে এখানে, তাহলে যেহেতু জায়গার নাম তাহলে অবশ্যই হোয়ার আসবে, হোয়ার দিয়ে প্রশ্ন করব আমরা। তারপরে দেখো হোয়ারের পরে দেখো এখানে শ্যাল আছে, উই এর সাথে শ্যাল হয় এটা তো আমরা জানি, কারণ উই এর সাথে শ্যাল হয়, কিন্তু ব্যাপার হচ্ছে সাধারণত ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা যায়, কিন্তু সেকেন্ড পারসন অথবা অন্যান্য পারসনগুলোর ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা যায় না। দেখো তাহলে উই এর ক্ষেত্রে শ্যাল ছিল, এটা ঠিক আছে, কিন্তু ইউ এর ক্ষেত্রে কি ইউ তো সেকেন্ড পারসন, তাহলে ইউ এর জন্য আমরা উইল ব্যবহার করব, তাহলে এই জন্য শ্যালটা উইলে পরিণত হলো। আশা করি বুঝতে পেরেছো, এখানে তোমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না, ঠিক আছে? আচ্ছা তাহলে ইউ এর জন্য উইল আসলো, আর উই এর জন্য শ্যাল ছিল। আচ্ছা আমরা শ্যালকে উইলে পরিণত করেছি। দেখো হোয়ার উইল ইউ, ইউটা হচ্ছে সাবজেক্টের রূপান্তর, কারণ হচ্ছে সাবজেক্ট ছিল উই, উইকে আমরা প্রশ্ন করলে অবশ্যই ইউ এ পরিণত করব। আমরা তো এই সম্পর্কে আলোচনা করেছি আগে, যদি তোমাদের সেন্টেন্সে উই থাকে অবশ্যই প্রশ্ন করার সময় তোমরা ইউ ব্যবহার করবে, উই থাকলে কি ব্যবহার করবে? ইউ ব্যবহার করবে। আচ্ছা দেখো এখানে ইউ দিয়ে কিন্তু একজনকে বোঝাচ্ছে না, অনেকজনকে বোঝাচ্ছে। উই মানে হচ্ছে অনেকজন, তাহলে সেই তার পরিবর্তে ইউ ব্যবহার করা হয়েছে, এজন্য ইউ দিয়ে অনেক লোককে বোঝাচ্ছে। তাহলে হোয়ার উইল ইউ, তারপরে দেখো গো টু সিলেট নেক্সট উইক, এই যে গো টু সিলেট নেক্সট উইক, বাকিটা একই থাকলো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ইউ এর পরে কিন্তু আমাদের গো আসছে, এটা গোটা হচ্ছে মূল ভার্ব, তারপরে বাকিটা বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এরপরে দেখো রুল 7, তার মানে কি 7 নম্বর রুলে কেন, কি কারণে, কি জন্য অথবা কিসের জন্য, অর্থাৎ কোনো কারণ বোঝাবে। যদি কোনো কারণ বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করে প্রশ্ন করব? হোয়াই ব্যবহার করে প্রশ্ন করব, হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, তাই না? আচ্ছা দেখো স্ট্রাকচার দেখো, হোয়াই থাকবে প্রথমে, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে একইভাবে আগের মতোই, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মূল ভার্ব থাকবে, তারপরে বাকি অংশ থাকবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আচ্ছা দেখো এক্সাম্পলে আসি আমরা, উই গো টু স্কুল টু রিড, তার মানে কি টু রিড বলতে এখানে কি বোঝাচ্ছে? পড়তে। পড়তে মানে আমরা স্কুলে যাই কি করতে? পড়তে। এখানে কারণ বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা কারণ, কারণ বোঝালে হোয়াই আসবে, তাহলে হোয়াই নিয়ে আসলাম আমরা। তাহলে হোয়াই এর পরে দেখো অক্সিলারি ভার্ব আসতেছে, এখানে দেখো উই এর জন্য আমরা কি ইউ অথবা উই দুইটার জন্য ডু ব্যবহার হয়, যেহেতু আমাদের উইটা ইউ এ পরিণত হবে, তাহলে ইউ এর জন্য ডু ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এখান থেকে ডু খুঁজে নিয়ে আসলাম।
আমাদের এখানে সাধারণত মেইন ভার্বটা আছে, অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমরা তো জানি যে প্রেজেন্ট টেন্সে যদি অক্সিলারি ভার্ব খুঁজে না পাওয়া যায় তখন কি হবে, ডু, ডিড অথবা ডাজ ব্যবহার করতে হবে, তাই না? যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং ইউ আছে, ইউ এর জন্য আমরা ডু ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে হোয়াই ডু ইউ, ইউ হচ্ছে উই এর রূপান্তর, তার মানে উইকে আমরা ইউ এ পরিণত করেছি। এরপরে দেখো আমরা তো এর আগে বলে দিয়েছিলাম যে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে তার সেকেন্ড পারসনে পরিণত হবে প্রশ্ন করার সময়। তাহলে দেখো এটা উইটা হচ্ছে ফার্স্ট পারসন আর ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। আচ্ছা, তারপরে দেখো মেইন ভার্ব উঠলো, মেইন ভার্ব, তারপরে গো টু স্কুল, আশা করি, তারপরে টু স্কুল। আচ্ছা, আরেকবার করে দিচ্ছি, দেখো হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কিসের জন্য স্কুলে যাও অথবা কি কারণে স্কুলে যাও? আমরা পড়তে স্কুলে যাই, সেটা তো উপরে দেখলাম আমরা। আচ্ছা, এরপরে দেখো সীমা ডিডন্ট গো টু স্কুল ফর হার ইলনেস, তার মানে কি সীমা তার অসুস্থতার জন্য স্কুলে যায়নি। আচ্ছা, দেখো ফর হার ইলনেস এর নিচে দাগ আছে, তার মানে অবশ্যই একটা কারণ বোঝাচ্ছে, তার অসুস্থতার জন্য, অসুস্থতাজনিত কারণে সে স্কুলে যায় নাই। একইভাবে দেখো আমরা হোয়াই ব্যবহার করব প্রথমে, তারপরে এখানে তো অক্সিলারি ভার্ব আছে, ডিডন্ট আগে থেকে আছে, কিন্তু অক্সিলারি ভার্ব দেয়া রয়েছে, আমরা সেই অক্সিলারি ভার্বটাই ব্যবহার করব এখানে। তাহলে হোয়াই ডিডন্ট, তারপরে সীমা হচ্ছে সাবজেক্ট, তার সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে মেইন ভার্ব আসবে। দেখো মেইন ভার্ব এখানে, তারপরে মেইন ভার্ব দেয়া আছে, সাবজেক্টের পরে মেইন ভার্ব, তারপরে মেইন ভার্ব নিয়ে আসলাম, তারপরে টু স্কুল, এটা হলো বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে রুল 8 এ যাব আমরা, তোমরা রুল 8 অবশ্যই নোট করে নিবে। আচ্ছা, এরপরে রুল অর্থাৎ 8 নম্বর রুলে দেখো কোনটি কোনগুলো যদি এমন বোঝায়, তোমরা যদি বুঝতে পারো যে কোনটি বোঝাচ্ছে অথবা কোনগুলো বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের হুইচ দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। কি দিয়ে? হুইচ দিয়ে। দেখো এটার একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটার সাথে সাথে তুলে নিবে। হুইচ প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট, তারপরে কি মূল ভার্ব, তারপরে বাকি অংশ, তারপরে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন, তাই না? আচ্ছা, একইভাবে দেখো আমাদের উদাহরণটা দেয়া আছে, আই বট দিস বুক ইয়েস্টারডে, আই বট দিস বুক ইয়েস্টারডে, আমি গতকাল এই বইটা কিনেছিলাম, আমি গতকালকে এই বইটা কিনেছিলাম। আচ্ছা, দেখো দিসের নিচে দাগ দেয়া আছে, তার মানে কি দিস মানে এই বলতে এখন আমরা বাংলা যদি প্রশ্ন করি তাহলে কোনটি, এইটি, আমি এই বইটি কিনতেছিলাম, এই জন্য দেখো দিসের নিচে যদি দাগ দেওয়া থাকে অবশ্যই তোমরা চাইলে হুইচ দিয়ে প্রশ্ন তৈরি করতে পারবে। দিসের নিচে দাগ দেওয়া থাকলে হুইচ দিয়ে প্রশ্ন তৈরি করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা হুইচ নিয়ে আসি সামনে, তারপরে দেখো এখন হুইচের পরে অবশ্যই যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, এখানে বই নিয়ে আলোচনা করা হচ্ছে, বই কেনার কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা হুইচের পরে নিয়ে আসবো, তার মানে কি বই, তাহলে হুইচের পরে আমরা বই নিয়ে এসেছি, বুক, তাহলে হুইচ বুক, অবশ্যই যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, বট, বাই থেকে বট হইছে কিন্তু, ঠিক আছে? তাহলে অবশ্যই পাস্ট টেন্সে থাকার কারণে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসবে, তার মানে ডিড নিয়ে আসলাম। ডিডের পরে দেখো আই যদি থাকে তাহলে অবশ্যই আমরা জানি যে ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়, তাহলে আই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ইউ আসলো। তাহলে দেখো ডিডের পরে সাবজেক্ট হিসেবে আসলো ইউ, ইউ এর পরে দেখো আগে ছিল বট, মানে পাস্ট ফর্মে ছিল বট মানে কিনেছিলাম, আর এখন মানে যেহেতু ডিড ব্যবহার করেছি আমরা, তাহলে অবশ্যই বাই আসবে মানে বেস ফর্ম। এগুলো অনেকবার বুঝাইছে আগে, তারপরে আর বোঝাতে হবে না মনে হয় আমার। আচ্ছা, দেখো তারপরে ইয়েস্টারডে বাকি অংশ, তার মানে কি হবে হুইচ বুক ডিড ইউ বাই ইয়েস্টারডে, মানে তোমাদের স্ট্রাকচারের সাথে হুবহু মিল আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো এটা একটু ব্যতিক্রমধর্মী, শি লাইকস টু রিড ফানি স্টোরিজ, সে কেমন গল্প পছন্দ করে, মানে মজার গল্প পড়তে পছন্দ করে। আচ্ছা, দেখো তাহলে হুইচ স্টোরিজ, একইভাবে আমরা যেহেতু এখানে বুঝতে পারতেছি যে গল্প সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এখানকার আলোচ্য বিষয় গল্প, তাহলে হুইচের পরে গল্প অর্থাৎ স্টোরিজ নিয়ে আসবো, হুইচ স্টোরিজ। তারপরে অবশ্যই সাবজেক্টের আগে মানে ডাজ আসবে, কারণ হচ্ছে এখানে শি দেখো আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ আসলো, তাহলে ডাজ নিয়ে আসলাম। তারপরে আমরা সাবজেক্টকে নিয়ে আসবো, শি কে নিয়ে আসবো। এরপরে লাইক টু রিড, তারপরে মূল ভার্ব, তারপরে বাকি অংশ। আচ্ছা, লাইক টু রিড। এখন ব্যাপার হচ্ছে তোমরা ভাববে যে এখানে স্যার রিড মানে তো পড়াশোনা করা, আসলে একেবারে ব্যতিক্রমধর্মী ভাবার কোনো কারণ নাই, তোমরা হয়তো ভাববে, এই জন্য আমি বললাম কথাটা। দেখো এখানে শি এর পরে কিন্তু লাইকটা হচ্ছে মূল ভার্ব, আর টু রিড মানে পড়া, এটা কিন্তু মূল ভার্ব নয়, ঠিক আছে? আশা করি তোমরা
এই ব্যাপারে কোনো বিভ্রান্ত হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে রুলসে আসি আমরা। 9 নম্বর রুলসে দেখো, কি অথবা কারো পেশা, কি অথবা কারো পেশা অথবা কোনো বিশেষ তথ্য যদি বোঝায় তাহলে অবশ্যই আমাদের কি দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে বলো তো? হোয়াট দিয়ে, হোয়াট দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। আচ্ছা, হোয়াটের একটা স্ট্রাকচার আছে দেখো। হোয়াট প্রথমে আগের মতোই অক্সিলারি ভার্ব, তারপরে দেখো সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা দেখো, উদাহরণ দেখো, হি ইজ টিচিং ইংলিশ, হি ইজ টিচিং ইংলিশ, সে ইংরেজি পড়ায় অথবা তিনি ইংরেজি পড়ান। আচ্ছা, সরি, হি ইজ টিচিং ইংলিশ মানে হচ্ছে তিনি ইংরেজি পড়াচ্ছেন, তিনি ইংরেজি পড়াচ্ছেন। আচ্ছা, এরপরে দেখো, এটার আলোকে আমাদের কিভাবে কোশ্চেন তৈরি করতে হবে সেটা আমরা একটু শিখি। তাহলে হোয়াট বসাবো। এখানে দেখো ইংলিশ, কি পড়ায়? ইংরেজি পড়ায়। এখানে দেখো তো কি অথবা কারো পেশা, এখানে কি বোঝাইছে? কি বোঝানোর কারণে তাহলে কি পড়ায়? ইংরেজি পড়ায়, তাহলে এখানে কি বোঝাচ্ছে? তাহলে এই জন্য হোয়াট আসছে। আচ্ছা, তারপরে দেখো অক্সিলারি ভার্ব নিয়ে আসবো ইজ, হোয়াট ইজ, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো হি, তারপরে টিচিং মূল ভার্ব। আর এটা এখানে বাকি অংশ নাই মনে হয়, বাকি অংশ নাই, বাকি অংশ মানে যেহেতু নাই, তারপরে আমরা কি বসাইছি? প্রশ্নবোধক চিহ্ন বসাইছি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হবে? হোয়াট ইজ হি টিচিং, তার মানে কি? তিনি কি পড়াচ্ছেন। আচ্ছা, এরপরে দেখো, হি প্লেস ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড, তার মানে কি? তিনি ফুটবল খেলে, তিনি ফুটবল খেলেন কোথায়? প্লেগ্রাউন্ডে, অর্থাৎ খেলার মাঠে। আচ্ছা দেখো, একইভাবে দেখো, ফুটবল কি খেলেন? ফুটবল খেলেন, তাহলে ফুটবল কি বোঝাচ্ছে? তাহলে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করবো আমরা। তাহলে হোয়াট, অবশ্যই হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে হি এর জন্য আমরা ডাজ নিয়ে আসবো। তাহলে হোয়াট ডাজ, তারপরে হি নিয়ে আসবো সাবজেক্ট, হোয়াট ডাজ হি, তারপরে মেইন ভার্ব প্লে, প্লে নিয়ে আসবো, তারপরে বাকি অংশ। তাহলে হোয়াট ডাজ হি প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড, তার মানে কি? তিনি কি খেলেন? খেলার মাঠে তিনি কি খেলেন, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে। আর দেখো, হোয়াটের আলোকে কিছু সাব রুলস আছে, তার মানে কি? আরো কিছু রুলস আছে যেগুলো মানে হোয়াট দিয়ে করতে হয়, এখন আমরা সেগুলো শিখবো। আচ্ছা, কোনো ব্যক্তির যদি আমরা মানে পেশা বুঝি, মানে কোনো ব্যক্তি কোন কাজটা করে এরকম যদি বুঝি, তাহলে অবশ্যই হোয়াট দিয়ে প্রশ্ন তৈরি করবো। তার মানে পেশা যদি বুঝতে পারি, অবশ্যই নিশ্চিন্তে হোয়াট দিয়ে প্রশ্ন তৈরি করতে পারবো। দেখো, উদাহরণস্বরূপ, রাজু ইজ এ ফায়ার ফাইটার, রাজু একজন মানে ফায়ার নির্বাপন অথবা আগুন নির্বাপন কর্মী, তার মানে কি? ফায়ার সার্ভিসে কাজ করে সম্ভবত। আচ্ছা দেখো, রাজু ইজ এ ফায়ার ফাইটার, তার মানে রাজু ফায়ার সার্ভিসে কাজ করে অথবা রাজু একজন অগ্নি নির্বাপন কর্মী, তাই না? আচ্ছা, তাহলে আমরা দাগ কোথায় পেলাম? দেখো, এ ফায়ার ফাইটার, তার মানে কি? একজন অগ্নি নির্বাপন কর্মী। আচ্ছা দেখো, তাহলে এখানে কি বোঝাচ্ছে? না একটা পেশা বোঝাচ্ছে, অবশ্যই ফায়ার ফাইটারকে বোঝাচ্ছে, তার মানে কি? একজন মানে একটা পেশাকে বোঝাচ্ছে। অবশ্যই তোমরা তাহলে নিশ্চিন্তে হোয়াট নিতে পারবে। হোয়াট ইজ রাজু, হোয়াট ইজ রাজু। একইভাবে দেখো, শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার অথবা তিনি একজন ডাক্তার, তাহলে হোয়াট ইজ শি, হোয়াট ইজ শি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, কোন ধরনের, কোন প্রকারের অথবা কোন রকম, তার মানে কি? কোন ধরনের, কোন প্রকার অথবা কোন রকম, মানে কোন প্রকৃতিটা, কোন রূপ, সেটা বোঝাইছে এখানে। বুঝালে তাহলে কি? সিঙ্গুলার ভার্বের জন্য দেখো, সিঙ্গুলারের জন্য, সিঙ্গুলার মানে সিঙ্গুলার সাবজেক্টের জন্য কি হবে? হোয়াট কাইন্ড অফ। আচ্ছা, আর প্লুরালের জন্য হোয়াট কাইন্ডস অফ দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। আচ্ছা দেখো, একইভাবে দা প্যান্থার, দা প্যান্থার মানে কি? প্যান্থার মানে হচ্ছে চিতাবাঘ, প্যান্থার মানে কি? চিতাবাঘ। তাহলে দেখো, দা প্যান্থার ইজ দা ফাস্টেস্ট অ্যানিমেল ইন দা ফরেস্ট, তার মানে কি? চিতাবাঘ হচ্ছে বনের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন প্রাণী। আচ্ছা, তার মানে প্যান্থার একটা মানে চিতাবাঘকে বোঝানো হয়েছে এখানে, তাহলে এই জন্য আমরা হোয়াট কাইন্ড অফ ব্যবহার করব। আর যদি অনেকগুলো চিতাবাঘকে বোঝানো হইতো তাহলে হোয়াট কাইন্ডস অফ হইতো, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল, হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল, তারপরে অক্সিলারি ভার্ব ইজ নিয়ে আসলাম, ইজ, দা প্যান্থার, দা প্যান্থার সাবজেক্ট, তারপরে ইন দা ফরেস্ট, বাকিটা, ঠিক আছে? তাহলে হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল ইজ দা প্যান্থার ইন দা ফরেস্ট, তার মানে কি? বনের মধ্যে চিতাবাঘ কোন ধরনের প্রাণী। আচ্ছা, এরপর দেখো আরেকটা উদাহরণ, ভেজিটেবলস, ফ্রুটস এন্ড মিল্ক আর হেলদি ফুড আইটেমস, তার মানে কি? এখানে সাবজেক্ট কি বলতো? এখানে মূলত ভেজিটেবলস, ফ্রুটস এন্ড মিল্ক, এইটা হচ্ছে মূলত এখানকার সাবজেক্ট। হ্যাঁ, তাহলে তাহলে ভেজিটেবলস, ফ্রুটস এন্ড মিল্ক আর হেলদি ফুড আইটেমস, তার মানে শাকসবজি, ফলমূল এবং কি দুধ হয়
স্বাস্থ্যকর খাবার, খাবারের ধরন, তাই না? আচ্ছা, এখানে আমরা যেহেতু প্লুরাল সাবজেক্ট দেখতেছি, তাহলে অবশ্যই আমরা হোয়াট কাইন্ডস অফ নিব। আমরা তো বলেছি যে যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই হোয়াট কাইন্ডস অফ দিতে হবে। তাহলে হোয়াট কাইন্ডস অফ ফুড আইটেমস, আইটেমসটা ঠিক থাকবে, এস যোগ করতে হবে, আইটেমস হবে প্লুরাল, ঠিক আছে? হোয়াট কাইন্ডস অফ ফুড আইটেমস আর ভেজিটেবলস, ফ্রুট অ্যান্ড মিল্ক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো কোনো বিশেষ তথ্য যদি বোঝায়, তার মানে কি কোনো স্পেশাল তথ্য যদি বোঝায়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে হোয়াট দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। দেখো উদাহরণস্বরূপ, দ্য নিউজ মেক্স হিম লাভ, তার মানে কি সংবাদটি তাকে হাসালো। দেখো স্পেশাল একটা জিনিস সংবাদ, কোনো বিশেষ আলাদা একটা তথ্য বোঝাইছে এখানে সংবাদ দিয়ে, তাই না? তাহলে সংবাদের মাধ্যমে আমরা একটা স্পেশাল তথ্য বুঝতে পারতেছি। তার মানে অন্য কোনো কিছু না, সংবাদের মাধ্যমে তিনি হাসলো, তার মানে এটা একটা বিশেষ তথ্য। তাহলে এটা বিশেষ তথ্য বোঝালে অবশ্যই হোয়াট দিয়ে প্রশ্ন তৈরি করবো আমরা। দেখো তাহলে হোয়াট মেক্স হিম লাভ, হোয়াট মেক্স হিম লাভ। আচ্ছা, একইভাবে দেখো নাসরিন লাইকস আইসক্রিম উইথ চকলেট। নাসরিন আইসক্রিমের সাথে চকলেট দিয়ে খেতে পছন্দ করে, তাই না? সে আইসক্রিমের সাথে চকলেট দিয়ে খাওয়াটা তার অন্যান্য মানে ব্যাপারের চেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, তার মানে দেখো এটা একটা বিশেষ তথ্য। তার মানে নাসরিন আইসক্রিমের সাথে চকলেট, এটা একটা বিশেষ তথ্য না? তার মানে দেখো আইসক্রিমের সাথে চকলেট এই বিষয়টা দাগানো আছে এখানে। তার মানে অবশ্যই আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে হোয়াট, যেহেতু এখানে নাসরিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নিয়ে আসবো। তাহলে হোয়াট ডাজ, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো নাসরিন, মেইন ভার্ব লাইক হচ্ছে মেইন ভার্ব। আশা করি আজকের ক্লাসের সকল বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আমি মনে করি না যে এরপরে তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের সমস্যা থাকবে। যদি সমস্যা থাকে আমাদের জানাবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর আজকের যে ক্লাসটা অবশ্যই ভালো করে বুঝতে হলে তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের শীটটা কালেক্ট করতে হবে। শীটটা যদি তোমরা হাতে না পাও, তাহলে ডাব্লিউএস কোশ্চেনের যে লেকচারটা তোমরা ভালো করে বুঝতে পারবে না। আর সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলো করার চেষ্টা করবে। আমাদের ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস 3টা হলো, প্রথম ক্লাসটা আগে করবে, তারপরে দ্বিতীয়টা করবে, তারপরে আজকের ক্লাস মানে শেষ ক্লাসটা তারপরে করবে, ঠিক আছে? তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।